স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে সোমবার রাতের প্রথম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বাদল। ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি বাজারে, যেটা সুধারাম থানার অন্তর্গত। ঘটনাটি মূলত এই মাইজদি বাজারেই ঘটেছে। মাইজদি বাজারে টিভি সেন্টার রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের একটা উপকেন্দ্র। সেখানে বিশাল বড় টাওয়ার রয়েছে। তো এখান থেকে কাছাকাছি জায়গায় একটা বাগান রয়েছে, আর তার পাশে বাড়িঘর আছে। এই বাড়িঘরগুলোকে অনেকেই আবু বক্করের বাড়ি বলে থাকেন, কেননা এই এলাকাটা বিস্তীর্ণ এলাকাতে একটা সময় অনেক হিন্দু পরিবার বসবাস করত। মুক্তিযুদ্ধের অনেক আগ থেকেই তারা আস্তে আস্তে যখন ভারতের দিকে চলে যাওয়া শুরু করে, মুক্তিযুদ্ধের পরে অনেকে চলে গেছেন, তখন আবু বক্কর নামে একজন ব্যক্তি এই বিস্তীর্ণ জায়গা কিনে নেন, ওই জঙ্গল বা আশেপাশে যেই জায়গাগুলো আছে আর কি। তো যার কারণে আবু বক্করের বাড়ি নামেই এই জায়গাটা পরিচিত। ওখানে একটা সময়ে 3টা পুকুর ছিল, এখনও পুকুর আছে সেখানে। তো ওখানে যেই হিন্দু পরিবার বসবাস করত তারা অনেক সম্ভ্রান্ত পরিবার ছিল, তাদের অনেক বড় বড় ব্যবসা ছিল। ওখানে আরও যে সমস্ত হিন্দু পরিবার থাকত তাদেরও অবস্থা মোটামুটি ভালোই ছিল। এদের মধ্যে একজন, ওনারা নাকি স্বর্ণের ব্যবসা করতেন। অনেক স্বর্ণালঙ্কার ব্যবসার প্রয়োজনেই তাদের কাছে থাকত। এখন যেমন ব্যাংকে লকার সিস্টেম রয়েছে, তখন তো এই অঞ্চলগুলোতে ওভাবে লকারে রেখে ব্যবসা বাণিজ্য করাটা অনেক কঠিন ছিল। এই জন্য অনেক সময় তারা কি করতেন, বিভিন্ন জায়গায় তারা এই স্বর্ণালঙ্কারগুলো রেখে দিতেন তাদের প্রয়োজনে আর কি, ওনাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে। ঘটনার সময় 2011। শোনা যায় ওই পুকুর আর আশপাশের এলাকায় একটা ভয়ঙ্কর পিশাচ রয়েছে, অনেকেই দেখেছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই যে সখিনা খালা আর কামরুল, ওনারা কি করতেন? ওনারা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালন করতেন। এটাই মূলত তাদের মেইন পেশা ছিল। 2011 সালে তাদের যে ষাঁড় গরু ছিল, কুরবানির সময় বিক্রি করতেন বা বিভিন্ন সময় হাটে বিক্রি করতেন লালন পালন করে। আবার যেই দুধের গাইগুলো ছিল, দুধ দুয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন। ছাগল ছিল, ছাগল বিক্রি করতেন। সারা বছর ধরেই তারা এই কাজটা করতেন। এভাবেই তাদের চলত। মোটামুটি সময়ে বিকেলবেলাও দুধ দোয়াতেন। তারপর দেখা যেত যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা বড় সিলভারের হাঁড়ি বা পাতিল সব সময় সাথে রাখতেন ওনারা। যেখানে যেতেন এই খালার ভাগিনা এই একটা পাতিল সাথে নিয়ে যেতেন, বিভিন্ন প্রয়োজনেই তারা নিতেন আর কি। আর ওনারা যেখানে এই ছাগল গরু বাঁধতেন, এই জায়গাটা যেই একটা জঙ্গলের মতো কথা বলেছিলাম, আবু বকরের বাড়ির পাশে জঙ্গল, তো এই জঙ্গলটা পাড়ি দিয়ে, পুকুর পাড়ি দিয়ে আরেকটা বড় মাঠ রয়েছে, এখানে গরু ছাগল বাঁধতেন। তো গরু নিয়ে আসা হলেও ছাগল বেশ কয়েকটা তখনও ওখানে ছিল। তো ওইটা আবার নিয়ে যাওয়ার জন্য ওনারা এসেছেন। তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, আশেপাশে বেশ ভালোই আলোকিত আছে। আর জঙ্গল পাড়ি দিয়ে এই সাইডটাতে লোকজন কম আসে, অন্য দিক দিয়ে ঘুরে যায়। মানে যাওয়ার পথ ওইটাই, জঙ্গলের ভেতর দিয়ে না। তারপরেও ওনারা যেহেতু চিন্তা করেছিলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাগলগুলো আনতে হবে, এই জন্য ওনারা শর্টকাট পথ হিসেবে জঙ্গলের ভেতর দিয়ে ওই পুকুর পাশ দিয়ে ওনারা ওই ছাগলের কাছে এসেছিলেন। ওনারা যখন ওই দিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনারা একটা অদ্ভুত দৃশ্য দেখেন। ওনারা দেখতে পান যে এই যে পুকুরটা, এই পুকুরটা তো সময় কিন্তু পানি ছিল না, একদম কম পানি ছিল। ছিল না বলতে ছিল খুবই সামান্য কাদা হয়েছিল আর কি, একদম তলানি বলতে গেলে যা থাকে আর কি, ওরকম। ওই সময় ওনারা দেখেন এই পুকুর ভর্তি বড় বড় সব গজা মাছ কিলবিল করছে। ছোট ছোট গজা মাছও আছে, ম্যাক্সিমাম সব অনেক বড় বড়। এটা দেখে
কিসের ছাগল, কিসের গরু, কি আনবেন না আনবেন, ওই চিন্তা মাথা থেকে একদম ছেড়ে ফেলে দিয়ে এই খালার ভাগিনা দুজনেই দ্রুত পুকুরের ভেতরে নেমে পড়েন, গজা মাছ ধরবেন। চিন্তা করলেন যে ছাগল আছে ওইখানে, থাক, ওটা আনতে পারবো, সমস্যা নাই, কিন্তু এই মাছগুলো তো আর পাবো না। দুজন মিলে ওই মাছগুলো ধরার চেষ্টা করছেন। মাছগুলো ছিল বেশ পিচ্ছিল টাইপের, ধরতে পারছিলেন না। তারপরেও একটা সময় ওনারা ধরতে সক্ষম হন। ধরে ধরে ওই পাতিলের ভেতরে ঢুকাচ্ছেন। ওই পাতিলের ভেতরে অত বড় গজা মাছ কিন্তু 3-4টের বেশি আটার কথা না, কিন্তু ওনারা দেখতে পাচ্ছিলেন যে ওনারা অনেকগুলো গজা মাছ ভরছেন তো ভরছেনই, পাতিল আর ভরে না। তবে একটা পর্যায়ে ভরে যায়। এখন আর নেওয়ার জায়গা নাই, পাতিলও ভারী হয়ে গেছে। তো পাতিলের এক পাশে এই সখিনা খালা, আরেক পাশে এই কামরুল ভাগিনা দুজনে ধরে পাতিল নিয়ে উপরে উঠেছেন। তাকিয়ে তাকিয়ে দেখছেন আরও কত মাছ কিলবিল করছে। এগুলা নিতে পারল না তারা। এটা নিয়ে তারা আফসোস করছে। কি আর করা, তাদের তো আর নেয়ার উপায় নাই, তাদের পাতিল তো ভরে গেছে। তারা বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। কিছুটা পথ হাঁটতেই মনে হলো, যারে পাতিল এত হালকা লাগছে কেন? আসলেই হালকা, কিন্তু একটু আগেও তো এরকম হালকা ছিল না। মাছ কি লাফিয়ে লাফিয়ে চলে গেল নাকি? দুজনেই পাতিলের দিকে তাকান। তাকিয়ে একজন আরেকজনের দিকে এবার অবাক হয়ে তাকিয়েছেন। আরে, এটা কি ওনারা দেখছেন? পাতিলের ভেতরে মাছ আছে এটা সত্য, কিন্তু এই মাছগুলো বিশাল আকৃতি থেকে একদম ছোট ছোট, 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজের হয়ে গেছে। সেগুলোই পাতিলের ভেতরে কিলবিল করছে। এইটা দেখার সাথে সাথে ওনারা চিন্তা করেছেন যে ওনারা যে কাজটা করেছেন এটা মোটেও ভালো কাজ হয় নাই। এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এই মাছগুলো স্বাভাবিক কিছু না। ওই সময় পাতিল ফেলে রেখেই ওই ছাগল আনার কথা ভুলে গেছেন, বাড়ির দিকে দিয়েছেন দৌড়। মাছের যে কি হলো, পাতিলের কি হলো, ওদিকে তাকিয়েও দেখেননি। দৌড় যখন দিয়েছেন, ওই পথেই একটা তাল গাছ পড়ে, বেশ লম্বা একটা তাল গাছ। তখন দুজনেই খেয়াল করছেন তাল গাছের মাথা থেকে বিশাল আকৃতির কি যেন একটা নেমে আসছে। অল্প সময়ের মধ্যেই জিনিসটা নেমে এসে তাদের পথের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তারা খেয়াল করল এই জিনিসটা একদম কালো কুচকুচে, চেহারা বোঝা যাচ্ছে না ওভাবে। যদিও বা তখন চারদিকে মোটামুটি আলো ছিল, তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি। তারা দেখতে পেল এই জিনিসটার 2 হাতে 2 পায়ে অনেক বড় বড় নখ। নখগুলো এত লম্বা যে সামনের দিকে বাঁকিয়ে গিয়েছে, আর তীক্ষ্ণ খুবই। যতটুকু আলো আছে মনে হচ্ছে চিকচিক চিকচিক করছে। ব্লেডের উপর আলো পড়লে যেরকম চিকচিক করে, ওরকম চিকচিক করছে। এই নখ দিয়ে কাউকে যদি আঘাত করা হয়, বডি কয়েক টুকরো হয়ে যাবে। 5 আঙুল দিয়ে যদি হিট করা হয়, এই 5 আঙুল যদি বডিতে লাগে তাহলে বডি 5 টুকরো হয়ে যাবে। এমন ধারালো তীক্ষ্ণ নখ। ওই জিনিসটা সামনে দাঁড়িয়ে থাকার পরপরই হঠাৎ করে এক ধরনের শব্দ করে ওঠে। হুম হুম এরকম শব্দ করতে থাকে। এই দুজন তখন আর পেছন দিকেও আর যেতে পারছেন না, সামনের দিকেও যেতে পারছেন না। তাদের শরীর একদম ফ্রিজ হয়ে গিয়েছে, জমে গিয়েছে। ভয়ে ওনারা আর নড়াচড়াই করতে পারছেন না। এই সময় তারা আরও একটা ভয়ঙ্কর জিনিস দেখেন। সেটা হচ্ছে, একটু আগেই তো চারদিকে আলোকিত ছিল, এখন একদম অন্ধকার হয়ে গিয়েছে। ঘুটঘুটে অন্ধকার। মাত্রই কিন্তু চারদিকে আলো ছিল, এত দ্রুত কিন্তু অন্ধকার হয় না। ওনারা কি করবেন না করবেন ওনাদের তো আর মাথা কাজ করছে না। মিনিট খানেক এভাবে যাবার পর দুজনে অনেক চেষ্টার পর একসাথে চিৎকার দিয়ে ওঠেন। ওই সময় আবার কি হয়েছে, ওই জঙ্গলের সাইডেই একটা বাড়ি রয়েছে। এখন তো ওদিক দিয়ে বসত বাড়ি হয়ে গেছে আর কি। তো ওখানে বসবাসকারী একজন ভদ্র মহিলা, উনি আবার কোনো কারণে বের হয়েছিলেন বাসা থেকে। কারণ ওই সময় তো রাত এত গভীর না যে কেউ বাসা থেকে বের হবে না, হয় জাস্ট সন্ধ্যার সময়। তো উনি যখন বের হয়েছেন, উনি এরকম চিৎকার যখন শুনেছেন, উনি তো জানতেন যে জঙ্গলের এই সাইডে, তাল গাছের এই সাইডে, পুকুরের এই সাইডে অনেক ভয়ের ঘটনা ঘটে। উনি তো বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আর ওই অঞ্চলের মহিলারা নাকি বেশ সাহসী। উনি দূর থেকে বলছেন, এই কে রে, দাঁড়া, আমি আসতেছি, ভয় পাস না। এই বলে উনি যখন কিছুটা পথ এগিয়েছেন,
আগানোর পর উনিও দূর থেকে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনিও দেখেন ওই তাল গাছের ওখানে ভয়ঙ্কর একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে, যার চেহারা উনি পেছন থেকে দেখতে না পারলেও ওইটার হাতে পায়ে যে বড় বড় নখ রয়েছে এটা উনি দেখতে পেরেছেন। এইটা দেখে উনিও প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছেন। ও সময় ওনার ঘরে ছিল ছেলে। ওনার ছেলে মনে করেছে চোর বা ডাকাত। সে বিশাল বড় একটা রড নিয়ে বের হয়েছে আর চিৎকার করছে, এই চোর চোর চোর, কে কোথায় আছো, বের হয়ে আসো। তো এরকম চোর 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 আওয়াজ শুনে আশেপাশের লোকজনও কিন্তু দা, বটি, খুন্দা যা আছে, যার কাছে যেটা আছে সেটা নিয়ে বের হয়ে আসতে থাকেন। এদিকে ওই ছেলেটা তো তার মা যেদিকে গিয়েছে সেদিক থেকে শব্দ ভেসে আসে, সে ওই দিকে গিয়েছে আর লোকজন ওদিকে যাওয়া শুরু করেছে। যখন এরকমটা হয়েছে তখন নাকি ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। এরপর লোকজন চলে আসে, যখন এসে দেখে যে এই যে সখিনা খালা আর কামরুল ভাগিনা ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এদিকে এই তিনজনেই যে বর্ণনাটা দিয়েছে সেটা সবাই শুনেছে, যে পরবর্তী যে মহিলাটা উনি পেছন থেকে কি দেখেছেন আর ওরা কি করেছে সেটা তো আসলে সবাই জানলো। পুকুরে তখন কিন্তু কোনো মাছের অস্তিত্বই ছিল না। পরবর্তীতে তাদের যেই পাতিল যেটা ওটা ওরকমই ছিল, তবে ওর মধ্যে মাছ জাতীয় কোনো জিনিস এটা ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল। যাই হোক, পরবর্তীতে তাদের ছাগল, তারপর পাতিল এগুলো ওনারা নিয়ে আসেন। এরপর ওনাদের বেশ জ্বর হয়েছিল, তবে ওনারা কোনো হুজুরের কাছে গিয়েছিলেন কিনা, ঝাড়ফুঁক করিয়েছিলেন কিনা এই বিষয়ে অবশ্য বাদল ভাই কিছু জানাতে পারেননি। তবে ওনারা আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিলেন, এটাই ছিল ঘটনা। এখনও ওনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখনও ওনাদের এই ঘটনা অনেকেই জানেন। ওই এলাকার এই মাইজদি বাজারের টিভি সেন্টার, ওখানেই তো ওনাদের বাড়ি। এখনও অনেকেই তাদের ঘটনা জানেন।